আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস। তো আমরা অলরেডি মেবি হচ্ছে অনলাইনে ক্লাস করেছি এর আগে। তো অনলাইন ক্লাসের কিছু নির্দেশনা থাকে যেগুলো একটু কাইন্ডলি ফলো করবেন। আমি জাস্ট 2 মিনিটে আমি কিছু ক্লাসের যে নির্দেশনাগুলো এগুলো একটু শেয়ার করতেছি। তো প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই যে এই ফ্রি প্ল্যাটফর্মে আপনারা আসছেন। তো এ থেকে বোঝা যায় যে আপনাদের জবের প্রতি যে একটা আগ্রহ, এটা অনেক ভালো আর কি আগ্রহ। তো এরকম জাস্ট আগ্রহ যাদের আছে মূলত তারাই আসলে গেইন করে। তো আমি যেহেতু গুগল মিটে ক্লাস নিচ্ছি এবং আমি গুগল মিটে ইনশাল্লাহ কন্ডাক্ট করব। এখন কথা হচ্ছে যে গুগল মিটটা কিন্তু মেবি 40 মিনিট বা 1 ঘন্টার মতো আর কি মিটিংটা রাখা যায় রানিং। তো এরপরে লিঙ্কটা কিন্তু আবার হচ্ছে ডিজেবল হয়ে যায়। হ্যাঁ, তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এই লিঙ্কটা, নতুন লিঙ্কটা আমরা কিভাবে পেতে পারি। তো আমি আহ, একটা গ্রুপ খুলে রাখছি ফেসবুকের। তো এই গ্রুপের লিঙ্কটা আমি হচ্ছে চ্যাট বক্সে দিয়ে রাখতেছি, আপনারা হচ্ছে ফেসবুকের এই গ্রুপে সবাই জয়েন করবেন। তাহলে হবে কি যে লিঙ্কটা শেষ হওয়ার সাথে সাথে নতুন একটা লিঙ্ক ক্রিয়েট করে আমি গ্রুপে দিলে যেন আপনারা সরাসরি জয়েন করতে পারেন। তো এইটার বাইরে আর কারো অপিনিয়ন আছে কিনা, যে পরবর্তী লিঙ্কটা শেয়ার করার কোনো অপশন আছে কিনা বাইরে? না ভাইয়া, ঠিক আছে, আপনি একটা গ্রুপ আমাদের ইয়াতে দেন, ইনবক্সে না দিয়ে আপনি লিংকে দেন, আমরা এখান থেকে সবাই অ্যাড হয়ে নিতে পারবো ইনশাল্লাহ। তো আমি চ্যাট বক্সে আমি হচ্ছে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে একটু সবাই জয়েন করে থাকবেন। তো জয়েন করলে যেটা হবে যে আমি যদি লিঙ্কটা ডিলিট হয়ে যায় তাহলে আমি নতুন লিঙ্ক ক্রিয়েট করে এখানে দিয়ে দিতে পারি আর কি। ইভেন হচ্ছে আমি চেষ্টা করব যে প্রত্যেকের মেইলেও দেওয়ার চেষ্টা করব, তবে মোস্ট প্রবাবল হচ্ছে আমরা ফেসবুক গ্রুপে আর কি শেয়ার করব। তো হয়তো আজকে সবাই যদি নাও পারি, ইনশাল্লাহ হচ্ছে আগামীতে যেন অবশ্যই এখানে জয়েন করে থাকি আর কি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন যেটা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের কিন্তু পরিস্থিতি একটু ঘোলাটে, তাই না? মানে সার্কুলার হচ্ছে না, প্লাস হচ্ছে পরীক্ষাগুলো কিন্তু ডেট দিচ্ছে না। তো এর মধ্যে যেহেতু রেলওয়ে পরীক্ষা দিয়ে দিছে, তো আমরা আসলে কনফিউশন যে আসলে পরীক্ষাটা ঠিক সময়ে হবে কিনা, এটা কিন্তু আমরা আসলে কনফিউশন। কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে পরীক্ষাটা না হওয়ার পসিবিলিটিসও আছে আর কি। হ্যাঁ, তো প্রথমত বলে রাখি যে আমার এটা হচ্ছে ফ্রি কোর্স। তো এই জন্য অনেকে হয়তো অবহেলায় ফেলে দিবেন। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে এই কোর্সটা এমনভাবে কন্ডাক্ট করব যেন আপনাদের প্রিপারেশনটা, মানে আমি যেমনটা প্রিপারেশন নিচ্ছি তেমনটা যেন হয়। আর আমি অ্যাজ এ জব সিকার ছিলাম এক সময়, এখন ইনশাল্লাহ জব করি। তো ওই অবস্থা থেকে আসলে আমি আমার যা কিছু প্রিপারেশন সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তো এই জন্য ফ্রি, এই জন্য যে অনেক ভ্যালুলেস এরকম বিষয়টা ভাববেন না। হয়তো বা ক্লাস কন্ডাক্ট করলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন আশা করি। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি ক্লাস কয়দিন নেব। আমি তো আসলে রেগুলার ক্লাস নিতে পারবো না। আমি সিলেক্ট করছি হচ্ছে 3 দিন সপ্তাহে ক্লাস নেবো আপনাদের পরীক্ষাটা শুরু হওয়ার আগ পর্যন্ত। যদি এর মধ্যে আমি কমিউনিকেশন পার্ট শেষ করতে পারি, আলহামদুলিল্লাহ। তারপরেও আমি চেষ্টা করবো যে আপনাদের আরো অন্যান্য সাবজেক্টে এরকম করে কোর্স, ফ্রি কোর্স নেওয়া যায় কিনা আর কি। হ্যাঁ, যদি আপনাদের আগ্রহ ভালো থাকে। তো এখন আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো আমরা যে ভিডিওটা রাখবো, এই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড অলরেডি করে রাখতেছি। তো এই ভিডিওটা আমি এখন শেয়ার করতেছি না। আমি দেখি আপনাদের আসলে অ্যাটেন্ডেন্স কেমন, কারণ হচ্ছে যে অনেকেই ভিডিও যদি পেয়ে যায় পরবর্তীতে তাহলে ক্লাসে জয়েন করে না। আর ক্লাসে ম্যাক্সিমাম সংখ্যক হচ্ছে জয়েন না করলে তাহলে আসলে ক্লাসটা করতেও ভালো লাগে না, কারোই মজা লাগে না। তো আমি চেষ্টা করবো যে মোটামুটি 80% যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে ভিডিওগুলো, যে গ্রুপটা ক্রিয়েট করলাম ফেসবুকে, এই গ্রুপে আমি শেয়ার দিয়ে দেবো, অথবা আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আর কি। তো আপনাদের এই যে আমি যে 9টা থেকে যে ক্লাস স্টার্ট করতেছি, তো এটাতে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। না ভাইয়া, সমস্যা নেই, ঠিক আছে। অন্য কারো সমস্যা থাকলে বলতে পারেন। হ্যাঁ, এটা এটা হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম আর কি। হ্যাঁ, আমরা সবাই সবার সঙ্গে শেয়ার করব। মানে সবাই একত্রিতভাবে আসলে প্রিপারেশন নেব। আমরা চেষ্টা করবো যে যাতে সবার প্রবলেমগুলো আসলে সলভ হয়ে যায়। তো আমার মনে হয় যে 9টা টাইমটা ঠিক আছে, কারণ হচ্ছে 8টা থেকে ইশার জামাত হয়। দেন হচ্ছে 1 ঘন্টা মাঝখানে সময় থাকে আর কি, জামাত সহ প্লাস আর কি। তো আমার মনে হয় টাইমটা ঠিক আছে। তো আমি মূলত হচ্ছে কন্ডাক্ট করব হচ্ছে রবিবার, সোমবার এবং বুধবার। আশা করি এটা একটু মনে রাখবেন, রবিবার, সোমবার, বুধবার 3 দিন করে আমি কন্ডাক্ট করব। আর হচ্ছে লিঙ্ক তো দিয়ে দিলাম, এটা তো ওকে। আমরা আসলে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো সবাই রেডি তো আছি ইনশাল্লাহ, মানে ক্লাস শুরু করতে তো
মানসিকভাবে প্রস্তুত আছি, তাই তো? জি ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি, আপনারা দেখেন, একটু দেখতে পারেন কিনা, দেখতে পারলে আমাকে একটু রেসপন্স করবেন যে স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন আর কি। হ্যাঁ, এখন সবাই দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনটা? ভাই একটু জুম করলে ভালো হবে, কারণ এত ছোট লেখা দেখা যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা যারা কোচিং করতেছেন আর কি, হ্যাঁ, তারা হ্যান্ড রাইজ করবেন। আমাদের হচ্ছে গুগল মিটে কিন্তু হ্যান্ড রাইজের একটা অপশন আছে, এখান থেকে হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমি দেখে আমি আপনাদেরকে স্লট দেবো আর কি কথা বলার জন্য। হ্যাঁ, আর আমি হচ্ছে আমার মতো বলে যাই, কারণ হচ্ছে এখানে সবার প্রিপারেশন কিন্তু সেম না। এক একজনের প্রিপারেশন এক এক রকম, এক একজন এক এক লেভেলে প্রিপারেশনে আছেন। সুতরাং হচ্ছে অনেক টপিক আসবে যে টপিকগুলো আপনারা অলরেডি জেনেছেন, আবার অনেক টপিক আছে আপনারা কিছুই জানেন না। তো এই জন্য যারা জানবেন তারা একটু থাকবেন। আমি মূলত হচ্ছে যারা একদম জিরো লেভেলের প্রিপারেশনে আছেন এই গ্রুপের মধ্যে, আমি তাদেরকে বেস করে ক্লাসগুলো নেওয়া শুরু করতেছি আর কি। হ্যাঁ, তো দেখেন আমি যে পিডিএফটা ওপেন করছি, এটা দেখতে পাচ্ছেন কিনা সবাই? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আপনারা অলরেডি জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আর কি, এই দুইটা হচ্ছে তাদের নাম। তো আপনারা এই দুটো ফলো করতে পারেন। আমাদের হচ্ছে এরকম বিভিন্ন প্রিপারেশন রিলেটেড অনেক কন্টেন্ট আমি শেয়ার করে থাকি আর কি। তো এটা একান্তই আমার ব্যক্তিগত চ্যানেল এবং পেজ, আপনারা চাইলে ফলো করতে পারেন। তো এখন যেটা হচ্ছে যে আজকে ক্লাসে আমি মূলত প্রথমে ভাবছিলাম যে পরিচয়পত্র এবং হচ্ছে আদার্স কিছু কথা বলবো। তো পরিচয় পর্বর ব্যাপারে যেটা হয়েছে যে আমরা মোটামুটি সবাই চিনি, সবাই সবাইকে চিনি আসলে সোশ্যাল মিডিয়ার থ্রুতে। তো আমি আশা করছি যে সবাই আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানেন বা চেনেন। তো পার্সোনালি আসলে পরিচয় নেওয়াটা একটু লেংদি হয়ে যাবে আমার মনে হয়। তো আমি চাচ্ছি যে পরিচয় পর্বটা স্কিপ করে নিয়ে কিছুটা একটু আগা যাই, এর ফাঁকে ফাঁকে আমরা পরিচয় পর্ব নেব। আর হচ্ছে সবাই একটু কাইন্ডলি অ্যাটেন্ড থাকবেন, কারণ আমি হচ্ছে অনেককে একটু কোশ্চিন করতে পারি আর কি বিভিন্ন টপিক নিয়ে। হ্যাঁ, তো শুরু করি। তো আমরা হচ্ছে মূলত বেস করছি এই কোর্সটা বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী সিগন্যাল টেলিকম এই পোস্টকে বেস করে আমরা হচ্ছে ক্লাস নেওয়া শুরু করছি। এখন এইটাতে আমরা দেখেছি যে তারা কিন্তু পিএসসি একটা প্যাটার্ন দিয়েছে। প্যাটার্ন বলতে কি, আমাদেরকে এক ক্লাস্টার রাখছে কয়েকটা, যার মধ্যে আমরা ডি ক্লাস্টারে পড়ে যাই। এবং ডি ক্লাস্টারের মধ্যে আপনারা কি জানেন যে কোন কোন ডিপার্টমেন্ট ছিল? এটা কি জানা আছে আপনাদের? পোস্টের নাম কম্পিউটার, ডাটা টেলিকমিউনিকেশন আর টেলিকমিউনিকেশন। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে আমাদের কম্পিউটার রিলেটেড ডিপার্টমেন্টগুলো আছে। এটা হচ্ছে হ্যাঁ একটু জুম করলে ভালো হয়, দেখা যাচ্ছে না তো, একটু জুম আচ্ছা, করলে ভালো হবে আর কি। এখন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। যেহেতু টেলিকমিউনিকেশন একটা ডিপার্টমেন্ট আছে, কম্পিউটার একটা ডিপার্টমেন্ট আছে, তো অনেক সাবজেক্ট আছে যেগুলো আমরা আসলে কম্পিউটার ডিপার্টমেন্টে কভার করি না, বা টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে কম্পিউটার ডিপার্টমেন্টের ওই টপিকগুলো কভার করি না। তো যেহেতু কম্বাইন্ড একটা পোস্ট, সেই ক্ষেত্রে কম্বাইন্ড কোশ্চিনটাই হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এখানে নন যে পার্টটা আছে, আমরা অলরেডি জেনে নিয়েছি যে ননটা কিভাবে হবে পরীক্ষায়। এমসিকিউ হবে 100 মার্কের মধ্যে 1 ঘন্টার, এবং হচ্ছে বাকি যে 3 ঘন্টা রিটেন হবে। তো এই এমসিকিউ এর মধ্যে দেখেন যে এখানে শুধু নন থাকবে নাকি ডিপার্টমেন্ট প্লাস নন থাকবে, এটা কারো আইডিয়া আছে? না ভাইয়া, এটা আসলে কনফিউজ যে আমাদের ডিপার্টমেন্ট এমসিকিউ থাকবে কিনা, এটা ক্লিয়ার করবে। আচ্ছা, এইখানে দেখেন ওনারা বলেছিল যে মার্কের একটা ডিস্ট্রিবিউশন আছে, যেমন এই যে এইখানে দেখেন লিখিত সিলেবাসের ক্ষেত্রে দেখেন এখানে যে এই যে বাংলাতে, আমি লিখিত আগে বলি তারপরে আমি ননটা বলতেছি, সরি মানে হচ্ছে এমসিকিউটা বলতেছি আর কি। হ্যাঁ, তো এখানে বাংলাতে সারাংশ থাকবে, তারপরে হচ্ছে পত্র লেখা থাকবে, বঙ্গানুবাদ থাকবে, ব্যাকরণ থাকবে। হ্যাঁ, তো এই প্যাটার্নগুলো কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট যে পরীক্ষাগুলো নেয়, আপনারা দিয়েছেন কিনা জানি না আমি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনের যে পরীক্ষাগুলো হয়, ঢাকা পলিটেকনিকের এই প্যাটার্নটা মূলত হচ্ছে সিমিলার প্যাটার্নে পরীক্ষা হয়। ঢাকা পলিটেকনিক্যাল কি পরীক্ষা দিয়েছেন সবাই? এটা মূলত হচ্ছে ঢাকা পলিটেকনিক্যালের প্যাটার্ন।
আচ্ছা, এইখানে যেমন দেখেন সাধারণ জ্ঞানের মধ্যে যে আইসিটি পার্টটা আছে, এই আইসিটি পার্টটা কিন্তু 10 মার্ক দেয়া আছে। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ডিপার্টমেন্ট থেকেও কিছু এমসিকিউ আসবে এমসিকিউ পরীক্ষাতে। কারণ হচ্ছে যে পিএসসির যে সিলেবাসে আইসিটি থাকে, তো এটা তো ছিল হচ্ছে নন ক্যাডারের নন টেকনিক্যাল জবের আইসিটি পার্ট, যেখানে আমাদের বিসিএস এর যে আইসিটি পার্ট ছিল সেখান থেকে কোশ্চেন আসতো। বাট এটা আমাদের হচ্ছে টেকনিক্যাল পোস্টের পরীক্ষা, এবং এখানে আইসিটি 10 দেওয়া মানে হচ্ছে আমরা ধরে নেব যে ডিপার্টমেন্টের বিভিন্ন টপিক থেকে এই 10 মার্কটা কভার করবে। এখন কথা হচ্ছে যে এই 10 মার্কটা আমরা আসলে কিভাবে পড়বো। তো আমরা মূলত ডিপার্টমেন্ট এমসিকিউর জন্য আলাদা করে কোনো কিছুই পড়বো না। আমরা যদি রিটেনটা ভালোভাবে কভার করতে পারি তাহলে এই 10টা এমসিকিউ ইজিলি ভাবে আমরা পেয়ে যাব, অর্থাৎ এটা বেসিক থেকে আমরা করতে পারবো আর কি। হ্যাঁ, আর বাংলাদেশ বিষয়াবলী এটা আপনারা চেষ্টা করবেন যে রিসেন্ট যে কোশ্চেনগুলো এগুলো আসলে বেশি পড়ার চেষ্টা করবেন। আন্তর্জাতিক বিষয়াবলী সেম রিসেন্ট কোশ্চেনগুলো পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স 2-3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বেন, তাহলে এগুলো কভার করতে পারবেন। আর লিটার কম্প্রিহেনসিভ যেগুলো আছে বা রচনা যেগুলো ইংলিশে লেখা লাগে, এগুলো তো আসলে গতানুগতিক নন ক্যাডারের এসেই থাকে। আপনারা যদি নন ক্যাডারের বই থেকে থাকে তাহলে এখান থেকে কভার করবেন। গ্রামাটিক্যালের যে 10 মার্কটা আছে ইংলিশের, এটা আমি কিছু নোট আপনাদের সাথে আমি শেয়ার করবো আর কি। হ্যাঁ, তো এটা আমি ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে নোট শেয়ার করবো চ্যাট বক্সে, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে শেয়ার করবো আমার হ্যান্ড নোটগুলো আর কি। তো আশা করি নন পার্টটা এভাবে আসবে। আর এমসিকিউটা মূলত আপনার নন বেস হবে। এমসিকিউ আসলে কোথা থেকে পড়বেন, তো যেহেতু শর্ট টাইম হাতে কিন্তু সময় খুবই কম, সুতরাং এমসিকিউ আপনারা পড়বেন হচ্ছে পিএসসির যে আপনার হচ্ছে বিসিএস এর 10 থেকে 46 এমসিকিউ গুলো আছে। এই প্রশ্ন ব্যাংকগুলো আসলে বিস্তারিত, মানে ওখানে ব্যাখ্যা সহ যে প্রশ্ন ব্যাংকটা, সেই প্রশ্ন ব্যাংকটা পড়লে খুব ভালো হয় আর কি। আন্ডারলাইন করে করে যদি পড়েন তাহলে সেটা পড়লেই কভার হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা যেহেতু পিএসসি, তো এই জন্য আসলে চেষ্টা করবেন যে নন ক্যাডারের যে কোশ্চেনগুলো এগুলো বেশি বেশি সলভ করার, তাহলে দেখবেন যে এমসিকিউটা খুব সহজে হয়ে যাবে। তো এর আলাদা করে ওই যে ডাইজেস্ট পড়ার দরকার নাই, কারণ ডাইজেস্টে অনেক ডিটেলস থাকে যেগুলো আসলে পড়ার দরকার নাই। যারা অলরেডি ডাইজেস্ট পড়ছেন একবার দুবার তাদের জন্য তারা পড়তে পারে, কিন্তু নতুন যারা আছেন তাদের জন্য ডাইজেস্ট পড়বেন না, তারা শুধু প্রশ্ন ব্যাংকটা পড়বেন। ঠিক আছে, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে টেকনিক্যাল পার্টটা, টেকনিক্যাল পার্টের মধ্যে থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে হচ্ছে 3টা, দেখেন 5 মার্ক করে 15 মার্ক, এবং ব্যবহারিক থাকবে হচ্ছে 5টা প্রশ্ন 25 মার্ক। এখন ব্যবহারিক বলতে কি বোঝা আসলে? ব্যবহারিক বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার ওই যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো বা হচ্ছে ইমপ্লিমেন্টেশনাল যে টার্মগুলো, এই টার্মগুলোকে আমরা ব্যবহারিক টার্ম বলি আর কি। এর ব্যবহারিক প্রশ্ন মানে যে ব্যবহারিক পরীক্ষা বিষয়টা তা না। আর তাত্ত্বিক প্রশ্ন বলতে থিওরিটিক্যাল প্রশ্ন। তার মানে হচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণ বুয়েট প্যাটার্ন থেকে আলাদা। আপনি যদি বুয়েট প্যাটার্নে প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে ওই প্রিপারেশন দিয়ে কিন্তু এই পরীক্ষা দিতে পারবেন না, কারণ হচ্ছে বুয়েট সবসময়ের জন্য এই যে ব্যবহারিক কোশ্চেনগুলো বেশি করে, বাট পিএসসি কিন্তু তাত্ত্বিক প্রশ্নগুলো বেশি করে। এখানে যে ব্যবহারিক লেখা থাকলেও কিন্তু মোটামুটি লজিক্যাল থাকবে, বাট হচ্ছে বুয়েটের মতো যেরকম লজিক্যাল এরকম এতটা লজিক্যাল না। তো এই জন্য আমাদেরকে থিওরির প্রতি জোর দিতে হবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমি এই কোর্সে আসলে কি কি কভার করব। এই কোর্সে মূলত কভার করবো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক এবং বেসিক টেলিকমিউনিকেশনের 2টা পার্ট। কারণ হচ্ছে এখানে টেলিকমিউনিকেশন পার্টটা আমরা যারা কম্পিউটার টেকনোলজির আছি তারা এটা কিন্তু কম পড়ছি আর কি। তো তাদের জন্য এটা পড়তে হবে, এবং যারা আপনার হচ্ছে ডাটা কমিউনিকেশন বা হচ্ছে টেলিকমিউনিকেশন এই টাইপের টেকনোলজি যারা আছেন তারা কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক পার্টটা কম পড়ছেন বা টেলিকমিউনিকেশন পার্টটা বেশি পড়ছেন। তো এই জন্য আমি মূলত হচ্ছে এই কোর্সটাকে 2টা টপিকে ভাগ করছি, একটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক এবং একটা হচ্ছে বেসিক টেলিকমিউনিকেশন। এই 2টা পার্টে আমি ভাগ করছি। তো প্রথমে আমি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক পার্টটা নেওয়া শুরু করব। এটা অলরেডি আমার হচ্ছে ক্লাস কন্টেন্ট রেডি করা শেষ। আমি প্রত্যেকটা প্রথম দিকের যে ক্লাসগুলো হবে সেগুলো আমি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের উপর ক্লাস নেব। তো আজকে আমি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের উপর বেসিক কিছু জিনিস আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথম দিকে হয়তো থিওরি স্লাইড থাকবে, তো দেখে মনে হবে যে এগুলো কি পড়াতেছে ভাই। আমি জাস্ট একটু রিভিউ করে যাবো আর কি। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি যে আপনাদের যেন এই ক্লাসগুলো করার পরে অন্তত ডিপার্টমেন্টাল প্রিপারেশন আলাদা করে না নিতে হয়। ঠিক আছে, এইভাবে আমি আসলে কোর্সগুলো সাজিয়েছি। তো প্রথমে দেখেন আমি জাস্ট হচ্ছে
ফার্স্ট যে কোশ্চিনটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্ক যে পার্ট, এই পার্টের মধ্যে ইন্টারনেট কাকে বলে। তো এটা কিন্তু কমন কোশ্চিন, ইন্টারনেট কাকে বলে। আমরা ডিপ্লোমায় পড়ে এসেছি, এখন চাকরির জন্য পড়তেছি। তো এটা থিওরিটিক্যাল কোশ্চিন, এটা এখানে দেখে নেবেন। ইন্টারনেট মূলত হচ্ছে কি ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, তো বা আন্তঃসংযুক্ত জালিকা ব্যবস্থা, এই শব্দগুলো আমাদের সবার পরিচিত। এখন আপনারা কি বলতে পারবেন ইন্টারনেট এবং নেটওয়ার্কের মধ্যে পার্থক্য কি, এটা একটু কাইন্ডলি কেউ বলেন দেখি। কেউ একটু বলেন যে ইন্টারনেট এবং নেটওয়ার্কের মধ্যে পার্থক্য কি। আসসালামু আলাইকুম। ভাই কাইন্ডলি একটু বলেন। আহ, জি ভাই, ইন্টারনেটটা হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমাদের একটা প্রাইভেট নেটওয়ার্কের সাথে হচ্ছে আমরা বিশ্বের যে কোনো নেটওয়ার্ককে আমরা অ্যাক্সেস করতে পারি, যে কোনো ডাটা আমরা আদান প্রদান করতে পারবো, সেটাই হচ্ছে মূলত হচ্ছে ইন্টারনেট বলতে আমরা বুঝে থাকি। একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে গ্লোবালি। আর ইন্টারনেট বলতে আর যদি আমরা ইন্টারনেট শুধুমাত্র নেটওয়ার্ককে বুঝাই, নেটওয়ার্কটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে আমাদের একটা প্রাইভেট নেটওয়ার্ক করতে পারে একটা প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে, যেটা হচ্ছে আমরা অভ্যন্তরীণ নেটওয়ার্ক বলে থাকি। আমার হচ্ছে 5টা পিসি আছে, 5টা পিসির সাথে আমি ল্যানে কানেক্টেড আছে একটা আরেকটার সাথে, তো সেটাই মূলত হচ্ছে নেটওয়ার্ক আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বেসিক পার্থক্য হচ্ছে ইন্টারনেটটা মূলত হচ্ছে নেটওয়ার্ক গুলোকে কানেক্টেড করে আর কি। মানে একাধিক নেটওয়ার্ক থাকে, এই নেটওয়ার্ক গুলোকে কানেক্টেড করে। যেমন চিন্তা করেন যে আপনার পলিটেকনিকে একটা নেটওয়ার্ক আছে, আবার হচ্ছে ডুয়েটে একটা নেটওয়ার্ক আছে। তো এই দুটার মধ্যে আসলে ডেটা কমিউনিকেশন কিভাবে হবে, ইন্টারনেটের মাধ্যমে হবে। তো এটা হচ্ছে বেসিক পার্থক্য। এখন এই থিওরি কোশ্চেনগুলো আসলে কিন্তু লাইন বাই লাইন আসলে পড়ার দরকার নাই। এর কারণ হচ্ছে যেমন আমরা ছোটবেলায় পড়ে এসেছি যে গরু রচনা যেটা আছে, আমরা কিন্তু সবাই জানি এবং সবাই কিন্তু ছোটবেলায় পড়েছি, বইয়ে লেখা ছিল। তো ছোটবেলায় বইয়ে যে লেখা ছিল এই লাইন বাই লাইন কি এখন আমরা কেউ বলতে পারবো? বলেন, কেউ বলতে পারবো লাইন বাই লাইন কি পড়ে এসেছি? না, সম্ভব না। বলতে পারবো না। বাট হচ্ছে আমাদের যদি পরীক্ষায় আসে গরুর রচনা, তাহলে কিন্তু আমরা লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ আমাদের গরুর যে প্রপার্টিস গুলো আছে এগুলো আমরা সবাই জানি। মানে একদম বেসিকটা, গরুর যে বেসিক যে একটা থিম, এই থিমটা আমরা জানি। এই জন্য যদি পরীক্ষায় বলে যে গরু রচনা লিখুন 100 সেন্টেন্স দিয়ে, তাও পারবেন। যদি ওটাকে বলে 500 সেন্টেন্স দিয়ে, আপনারা তাও কিন্তু লিখতে পারবেন। নাকি পারবেন না বলেন? আপনি কিন্তু মানে যেভাবেই কোশ্চিন করবে সেভাবে answer লিখতে পারবেন। গরুর যে basic theme, এটা আপনার জানা আছে। তো ঠিক আপনার এই যে আমাদের ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো, এগুলো এমনভাবে আপনাকে পড়তে হবে এই যে বেসিক থিমটা যেন আপনার মাথার মধ্যে থাকে। কারণ প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন মুখস্থ করে কিন্তু আপনি পারবেন না। তো বেসিক থিমটা মাথার মধ্যে থাকলে আপনি ওই থিম থেকে কিছুটা যেন লিখে আসতে পারেন পরীক্ষায়, এইরকম আপনাকে ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। বুঝতে পারছি কি? জি। তো এরপরে দেখেন আর একটা সুন্দর একটা টার্ম আছে, যে ওই যে 10 মার্কের যে এমসিকিউ ছিল সেখানে আসার মতো টার্ম। এটা আমি আসলে হ্যান্ড থেকে ছবি দিয়েছি, হয়তো বা দেখতে অড লাগতেছে, বাট আমি আসলে এইভাবেই ক্লাস নেব। তো দেখেন যে আমাদের বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় কত সালে? এটা হচ্ছে 1964 সালে স্থাপিত হয়, এবং ওই কম্পিউটারটির নাম হচ্ছে IBM 1620। এবং এই কম্পিউটারটা ছিল হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। এবং আমরা জানি যে ইন্টারনেট যে পড়ে আসলাম, এই ইন্টারনেটের জনক হচ্ছে ভিন্টন গ্রে কার্ভ। বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে? প্রথম ইন্টারনেট চালু হয় হচ্ছে 1969 সালে। এটা হচ্ছে 4 এপ্রিল, যেটা আরপা নেটের মাধ্যমে চালু হয়। আরপা নেট, অর্থাৎ প্রথম যে ইন্টারনেট আছে, ইন্টারনেটের প্রোটোকলের নাম হচ্ছে আরপা নেট। এবং বাংলাদেশে কবে আসে? বাংলাদেশে 1996 সালে সবার জন্য উন্মুক্ত করা হয়, বাট বাংলাদেশে চালু হয় কিন্তু 1993 সালে। তো এই টপিকটা কেউ বুঝতে পারছেন? দেখেন তো, যে বাংলাদেশে 1996 সালে সবার জন্য উন্মুক্ত করা হয়, আর চালু করা হয় 1993 সাল। এই কথাটার অর্থ কি একটু কাইন্ডলি কেউ বলেন।
সাধারণ জনগণের জন্য 1996 থেকে অ্যাক্সেসিবল করা হয়। এক্সাম্পল দেখে আপনারা অনেকেই জানেন যে স্টারলিংক বাংলাদেশে আসতেছে, তাই না? তো যে রিসেন্টলি হচ্ছে কি হলো যে বিডা থেকে যে সমাবেশটা সম্মেলনটা হলো, এই সম্মেলনের দিন কি করলো, সম্মেলনের দিন এই যে চালু করলো, এখানে যে চালুর অপশনটা, আমাদের যেমন ইন্টারনেট চালু ছিল 1993 সালে, ঠিক সেই রকম স্টারলিংকটা চালু করলো। আর সবার জন্য উন্মুক্ত বিষয়টা বোঝাচ্ছে যে স্টারলিংক আমরা কিন্তু সবাই এখন ইউজ করতে পারছি না, যখন আমরা পাবলিক পর্যায়ে ইউজ করতে পারবো সেটাকে বলা হয় সবার জন্য উন্মুক্ত করা। তো ঠিক এরকম দেখুন আপনারা এই যে এই কোশ্চেনের সাথে কিন্তু পাশাপাশি স্টারলিংকটা পড়বেন, এই স্টারলিংকটাও এখান থেকে পড়বেন আর কি, হ্যাঁ। এবং ডাব্লিউ যে একটা টার্ম আছে, আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের হচ্ছে ফুল মিনিং, এবং এটার জনক হচ্ছে টিম বার্নার লি। তো এই কয়েকটা টার্ম আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনারা এগুলো নোট করে রাখবেন কিন্তু, হ্যাঁ। আমি আসলে যেগুলো শেয়ার করতেছি এগুলো ক্লাস শেষে কি আমরা কি স্লাইড পাবো? আমি স্লাইড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আপনাদের 80% অ্যাটেন্ডেন্স থাকে প্রত্যেকটা ক্লাসে আর কি, হ্যাঁ। এটা আপনাদের উপর ডিপেন্ডেবল হবে। যদি যারা 80% ক্লাস অ্যাটেন্ড হবেন, আমি মোটামুটি চেষ্টা করবো যে আসলে আপনাদের ক্লাসের ফাঁকে ফাঁকে হাজিরি নেওয়ার জন্য। তো যদি 80% অ্যাটেন্ডেন্স আপনাদের থাকে তাহলে আমি শুধুমাত্র তাদেরকে আমি পার্সোনালি শেয়ার করবো। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা সবাই একটু কাইন্ডলি বলেন, এটা ক্লিয়ার কিনা? জি ভাইয়া। তার একটা প্রশ্ন আছে, দেখেন যে বাংলাদেশে প্রথম সাইবার ক্যাফে চালু হয় কত সালে এবং কোথায়? বাংলাদেশে প্রথম সাইবার ক্যাফে চালু হয় 1999 সালে ঢাকার বনানীতে। এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি সেটা বিসিএস বলেন বা নন ক্যাটারা বলেন অথবা ঢাকা পলিটেকনিক্যালের পরীক্ষায় বলেন, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। তো আপনারা চেষ্টা করবেন যে যে টপিকটা পড়বেন সেই টপিকের ডিটেইলস সংক্ষিপ্ত আকারে পড়বেন। ওই যে গুরুর মতো যে একটা থিম নেবেন আপনারা, এই থিম নিয়ে পড়বেন, প্রত্যেকটা টপিকের এই থিমগুলো নিয়ে নিয়ে পড়বেন। তাহলে দেখবেন যে প্রত্যেকটা টপিক ওয়াইজ পড়লে আপনারা হচ্ছে কোশ্চিন যেভাবেই আসুক, ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে আসুক, আপনারা অ্যান্সার দিতে পারবেন। তো এইভাবে আসলে পড়লে আশা করি আপনারা খুব দ্রুত সফল হতে পারবেন। তো এরপরে চলুন, এরপরে আমরা কোশ্চিন দেখে আসি। এখানে বলা আছে যে আরপানেটটা কি? আরপানেট কি বলেন দেখি। এটা আরপানেট হচ্ছে ইন্টারনেটের প্রথম যে প্রোটোকলটা, এটা হচ্ছে আরপানেট। আপনারা গুগলে সার্চ দিয়ে দিয়ে দেখবেন যে আরপানেটটা কি, একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন এবং একটু নোট ডাউন করে রাখবেন। আর মূলত হচ্ছে প্রথম যে ওয়ান টেকনোলজিটা আমাদের হচ্ছে সামনে ফেস হয়, এই ওয়ান টেকনোলজি মূলত হচ্ছে আরপানেটের মাধ্যমে লঞ্চ করে, অথবা বলতে পারেন যে আরপানেট একটি প্রোটোকল সুইট। প্রোটোকল সুইট কি জিনিস সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব, ঠিক আছে? এইটুকু হচ্ছে আরপানেটের সংজ্ঞা। এরপরে যে একটা কোশ্চেন আছে যে ইন্টারনেট ও এক্সট্রানেট কি, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইভেন এই কোশ্চেনটা অনেক ভাইভাতে কোশ্চেন করে থাকে, ইন্টারনেট এবং এক্সট্রানেটটা কি জিনিস। তো এখানে থিওরিটিক্যাল দেয়া আছে, আপনারা পড়ে নেবেন। আমি জাস্ট একটু এক্সাম্পল বলার চেষ্টা করছি ইন্টারনেট এবং এক্সট্রানেটটা কি। এই যে এখানে দেখেন নিচের দিকে একটা ছবি দেয়া আছে, এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে www.nesco.gov.bd। এই ওয়েবসাইটে নেসকোর এমপ্লয়িরা ওনারা লগ ইন করার মাধ্যমে কিছু জিনিস অ্যাক্সেস করেন, আবার মিটারের যে কাস্টমাররা আছে তারা তাদের কাস্টমার নাম্বার দিয়েও লগ ইন করে কিছু জিনিস অ্যাক্সেস করেন। তো এই ক্ষেত্রে এমপ্লয়িরা যে নেটওয়ার্ক ইউজ করে সেটাকে বলা হয় ইন্ট্রানেট, আর কাস্টমাররা যে নেট ইউজ করে সেটাকে বলা হয় এক্সট্রানেট। সবাই কি ক্লিয়ার? আমরা তাহলে এভাবে তো বলতে পারি যে কোনো প্রতিষ্ঠান যদি যেটা ইউজ করবে সেটা ইন্টারনেট, আর কাস্টমার যেটা ইউজ করবে সেটা এক্সটারনেট। হ্যাঁ, এক্স্যাক্টলি সেম, এক্স্যাক্টলি সেটাই বোঝানো হয়েছে। আর একটা এক্সাম্পল আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে দেখেন যে এই যে এইখানে লেখা আছে, দেখেন যে ইন্ট্রা ডুয়েট প্রোগ্রামিং কন্টেস্ট আইডিপিসি 2024। এই যে এখানে ইন্ট্রা কথাটা লেখা আছে, ইন্ট্রা কথাটার অর্থ বোঝাচ্ছে যে কি এই প্রোগ্রামিং কন্টেস্টে শুধুমাত্র ডুয়েটের স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবেন। তার মানে কি যে এই যে ইন্ট্রানেট মানে কি লোকাল
এমপ্লয়িরা বা ওই অর্গানাইজেশনের লোকালি যে নেটওয়ার্কটা সেটাকে আমরা ইন্টারনেট বলি। এই দুটো এক্সাম্পল থেকে কি ক্লিয়ার হওয়া যায়? সবাই কি ক্লিয়ার এই টপিকটা? জি। মিথুন ঘোষ ভাই, ক্লিয়ার এই টপিকটা? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, আমরা তাহলে নেক্সট টপিকে যেতে পারি। দেখেন এই যে এরপরের টপিক হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক এবং প্যাসিভ নেটওয়ার্ক কি জিনিস। আমি কিন্তু লাইন বাই লাইন পড়তেছি না, লাইন বাই লাইন পড়লে কিন্তু অনেক সময় বেশি লাগবে, আর এগুলো থিওরিটিক্যাল জিনিস, একবার আপনারা রিডিং পড়লে কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, আমি শুধু বেসিক থিমটা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে, এই থিওরি পার্টগুলো আমি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করব। অ্যাক্টিভ নেটওয়ার্ক কাকে বলে? অ্যাক্টিভ নেটওয়ার্ক ইউজ ডিভাইস টু ম্যানেজ ট্রাফিক, while passive network use cabling and connectors to transfer data। অর্থাৎ কোন একটা নেটওয়ার্কের ফিজিক্যাল যে টপোলজিটা আমরা দেখি বা ফিজিক্যালি যে কানেক্টেড, এটাকে আমরা হচ্ছে কি বলবো বলেন? ফিজিক্যালি কানেক্টেডকে আমরা প্যাসিভ নেটওয়ার্ক বলবো, আর অ্যাক্টিভ নেটওয়ার্ক বলবো হচ্ছে যে ওই লজিক্যালি যদি কন্ট্রোল করা হয় যে নেটওয়ার্কের মাধ্যমে ট্রাফিকগুলোকে, সেক্ষেত্রে আমরা তাকে অ্যাক্টিভ নেটওয়ার্ক বলবো। এটা ক্লিয়ার কিনা একটু বলেন। অ্যাক্টিভ নেটওয়ার্ক প্যাসিভ নেটওয়ার্ক ক্লিয়ার কিনা বলেন একটু কাইন্ডলি। ভাই আরেকবার বলেন। আমরা যে নেটওয়ার্কের টপোলজি দেখে এসেছি, ফিজিক্যাল টপোলজি, অর্থাৎ নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইসগুলো আমরা যদি নেটওয়ার্কিং ক্যাবলিং এর মাধ্যমে যদি আমরা একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করি, এই যে ফিজিক্যাল যে কানেকশন বা ফিজিক্যালি কানেক্ট করলাম, এটাকে আমরা প্যাসিভ নেটওয়ার্ক বলতেছি। অর্থাৎ আমরা যদি হাব বা সুইচের মাধ্যমে যদি পিসির সাথে পিসি কানেক্ট করি, তাকে আমরা প্যাসিভ নেটওয়ার্ক বলি। বাট হচ্ছে ট্রাফিক কন্ট্রোলিং এর কোনো যদি সিস্টেম থেকে থাকে, অর্থাৎ যদি রাউটার থাকে, অনেক সময় ইন্টেলিজেন্স রাউটার কিছু থাকে যে রাউটারগুলোতে ট্রাফিক কন্ট্রোল করা যায়, এই টাইপের কানেক্টিভিটি ডিভাইস সহজে নেটওয়ার্ক থাকে, সেটাকে আমরা অ্যাক্টিভ নেটওয়ার্ক বলবো। অর্থাৎ দেখেন এই যে এখানে অ্যাক্টিভ নেটওয়ার্কের মধ্যে কি দেওয়া আছে দেখুন, রাউটার, সুইচ, হাব। আর প্যাসিভ নেটওয়ার্কের বলতে কি বোঝাচ্ছে? ক্যাবলিং এবং কানেক্টরস। অর্থাৎ ফিজিক্যাল নেটওয়ার্ককে আমরা প্যাসিভ নেটওয়ার্ক বলবো এবং লজিক্যাল নেটওয়ার্ককে আমরা অ্যাক্টিভ নেটওয়ার্ক বলবো। সবাই বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এই টপিকগুলো দেখেন, এটা হয়তো আপনাদের কাছে নতুন টপিক হতে পারে, কিন্তু অনেক সময় যেহেতু থিওরিটিক্যাল পার্ট, তো পিএসসি তে অনেক সময় এই কোশ্চেনটা আসে। আমাদের থিওরি পার্ট একটু বেশি পড়তে হবে পিএসসি পরীক্ষার ক্ষেত্রে। তো বাকি যে পার্থক্যটা এটা একটু দেখে নেবেন আপনারা, আমি ডিটেলস আর পড়লাম না, আমি শুধু বেসিক থিমগুলো দিচ্ছি। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে আমরা কি পড়বো? যে টাইপস অফ নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্ক বললাম, এখন নেটওয়ার্ক আসলে কয় ধরনের হয়ে থাকে? নেটওয়ার্ক মূলত হচ্ছে 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্যান, ল্যান, ম্যান এবং হচ্ছে ওয়ান। প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এর বাইরে কি আর কোনোটা আছে আপনাদের জানা আছে এর বাইরে? বেসিক থেকে বলেন দেখি, যে একটা প্যান নেটওয়ার্কের এক্সাম্পল দেন, কেউ একটা প্যান নেটওয়ার্কের এক্সাম্পল দেন। মোবাইল ব্লুটুথ বলি আমরা। এক্স্যাক্টলি, আমাদের হচ্ছে ব্লুটুথ নেটওয়ার্ক যেটা, সেটা হচ্ছে প্যান নেটওয়ার্ক। অথবা টিভির সঙ্গে যে আইআর দিয়ে যে নেটওয়ার্কটা থাকে, অর্থাৎ রিমোটের সাথে টিভির যে কানেকশন, এগুলো হচ্ছে প্যান নেটওয়ার্ক। ক্লিয়ার? আর ল্যান্ড নেটওয়ার্কটা কি? ল্যান্ড আমরা জানি, কারণ আমরা ল্যান্ড নিয়ে হিউজ পড়েছি এবং ল্যান্ড নিয়ে আসলে হিউজ করব। ল্যান্ড বলতে লোকাল এরিয়া নেটওয়ার্ক বোঝায়, অর্থাৎ কোনো একটা অর্গানাইজেশনের মধ্যে যে নেটওয়ার্কটা, সেটাকে আমরা ল্যান্ড নেটওয়ার্ক বলি। আর ম্যান কাকে বলে? ম্যান নেটওয়ার্কটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সহজ কথায়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা তাদের নেটওয়ার্কের মাধ্যমে যেভাবে সার্ভিস দিয়ে থাকে, তাদের এই নেটওয়ার্কটাকে আমরা ম্যান নেটওয়ার্ক বলি। আর ওয়ান নেটওয়ার্কটা কি? ওয়ান নেটওয়ার্কটা জিওগ্রাফিক্যালি লোকেশন আলাদা হতে হয়, অর্থাৎ আলাদা আলাদা নেটওয়ার্ককে
কানেক্ট করার ক্ষেত্রে ওয়ান ব্যবহার করা হয়, অর্থাৎ যদি দুইটা আইএসপির মধ্যে কমিউনিকেশন হয় সেটাকে আমরা ওয়ান বলি। এটুকু ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার। সাধারণ ভাই ক্লিয়ার? ক্লিয়ার। অনেক সময় টেকনিক্যাল কোশ্চেন আছে যে নেটওয়ার্ক কি কি ব্যাখ্যা করুন, এরকম এমসিকিউ সরি মানে রিটেন আকারে পিএসসি তে দেয়। তো এটা কিন্তু আপনারা চাইলে অনেক কিছু লিখতে পারবেন গুরু রচনার মতো। বাট হচ্ছে আমি যখন জবের প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি যেভাবে পড়তাম, তো আমি আমার নোটটা আসলে এখানে শেয়ার করে রাখছি। যে দেখেন ল্যানের আমি কি কি পড়তাম, ল্যান সম্পর্কে পড়তাম হচ্ছে ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা মূলত হোম বা বিল্ডিং বা ক্যাম্পাসের মধ্যে নেটওয়ার্কটা এস্টাবলিশড হয়ে থাকে। এবং আমরা ল্যান নেটওয়ার্ক করার জন্য কোন টপোলজি ইউজ করে থাকি, এটা কিন্তু অনেক সময় এমসিকিউর মধ্যে আসে। ল্যান্ড নেটওয়ার্ক করার জন্য আমরা রিং, স্টার, বাস এই তিনটা টপোলজি ইউজ করে থাকি। এখন এর বাইরেও তো করা যায়, ম্যাশ টপোলজিতে ইউজ করা যায়। তো অপটিমাল টপোলজি হচ্ছে এই তিনটা, ঠিক আছে। এবং আমরা কেবল কি ব্যবহার করি, ল্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ইউজ করি অথবা কোএক্সিয়াল কেবল ইউজ করি, যেটা হচ্ছে অপটিক্যাল। আমরা যদি ল্যান্ড নেটওয়ার্কের ক্যাম্পাসে বাড়ানোর জন্য, মানে যেহেতু ইথারনেট কেবল যেগুলো এই কেবলের স্পিডটা অনেক কম, অর্থাৎ 10 Mbps স্পিড। বাট হচ্ছে আমি যদি অপটিক্যাল ফাইবার দিয়ে যদি মিডিয়া কনভার্টার বা এমসির মাধ্যমে যদি আমি কানেকশন করি, আপনারা যেটাকে অনু বলেন, এই অনু মূলত কিন্তু এর আরেকটা নাম হচ্ছে এমসি বা মিডিয়া কনভার্টার। তো এটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু স্পিডটা আরো বেশি পাই, অর্থাৎ অপটিক্যাল ফাইবারের যে স্পিডটা সেই স্পিডটা আমরা পাই। আর ল্যান্ড নেটওয়ার্ক মূলত হচ্ছে ডিস্টেন্স কত, ফিজিক্যাল ডিস্টেন্স 10 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্সটা হতে হবে। আর এই ল্যানের ক্ষেত্রে আমার ফিজিক্যাল যে লিঙ্কটা, এটা কি ইথারনেট কেবল দিয়ে হতে পারে, টোকেন ডিং এর মাধ্যমে হতে পারে, অথবা এফডিডিআই। এই এফডিডিআই মূলত হচ্ছে আমরা অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবং হচ্ছে অমনিনেট, এই কয়েকটা হচ্ছে এর মুড, ডাটা ট্রান্সমিশন মুডগুলো এগুলো ইউজ করা হয়। তো ল্যান্ডটা কি ক্লিয়ার সবাই? দেখেন তো, বা এইভাবে পড়ছেন কি এর আগে একটু বলেন। জি ভাই ক্লিয়ার। হ্যাঁ ভাই নোট, আমরা তো বেসিক্যালি থিওরি পড়তাম, এত সুন্দর করে গোছানো ছিল না আর কি। বইয়ে তো অনেক কথা দিয়ে লেখা ছিল, তবে এত শর্ট এবং সুন্দর করে গোছানো ছিল না। আমাদের তো এত ডিটেইলস পড়া আসলে সময় নাই ভাই। জব প্রিপারেশনের সময় তো আপনি যদি হচ্ছে একাডেমিকের মতো হিউজ পড়া পড়েন তাহলে তো হবে না আসলে। তো আমি আমার আসলে জব প্রিপারেশনের সময় আমি এভাবে নোট করতাম আর কি। হ্যাঁ, এই টপিকগুলো পড়তাম, গুরুর রচনার মতো আমি লিখে দিতাম প্রত্যেকটা টপিকের উপরে। আমার এই কয়টা টপিক জানা থাকতো, এর উপর আমি হিউজ লেখা লিখতে পারতাম। তো আসলে পড়তে হবে এইভাবে, তাহলে দেখবেন যে খুব শর্ট টাইমের মধ্যে অনেক বেশি প্রিপারেশন নিতে পারবেন। কারণ এগুলো তো আপনাকে রিভিশন দিতে হবে। রিভিশন দিতে গেলে আপনি যদি হিউজ নোট করেন, অনেক বেশি বেশি নোট করেন, রিভিশন দেবেন কখন? আর রিভিশন না দিলে তো আপনার প্রিপারেশন ভালো হবে না, তাই না? তো এই জন্য এইভাবে আপনারা নোট করবেন আর কি। ঠিক একইভাবে ম্যানটা কেমন দেখুন। ম্যানকে আমরা কি বলি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যানের এক্সাম্পল হচ্ছে কি? কেবল টিভি, যেটাকে আমরা ডিশের লাইন বলি, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এক্সাম্পল ম্যানের। অথবা আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের যে নেটওয়ার্কটা, সেটাকে আমরা ম্যান নেটওয়ার্ক বলে থাকি। আর এটার মূলত হচ্ছে জিওগ্রাফিক্যালি কি বলা হয়, আরবান বা শহরের মধ্যে হয়ে থাকে অথবা মহানগরের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যান। আর ওয়ানের ক্ষেত্রে আমরা কি কি পড়বো? ওয়ানের ক্ষেত্রে পড়বো হচ্ছে ওয়ানের ফুল মিনিং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং আলাদা আলাদা যে ল্যান্ডগুলো আছে, এই ল্যান্ডগুলোকে এক জায়গায় করা হয় হচ্ছে মূলত ওয়ানের মাধ্যমে। এখানে এই কথাটাই বলা হয়েছে যে ল্যান্ডস সেপারেটেড বাই জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স আর কানেক্টেড বাই এ নেটওয়ার্ক হুইচ ইজ কল্ড ওয়ান। তাহলে ল্যানের ক্ষেত্রে ওয়ানের ক্ষেত্রে আমার ট্রান্সমিশন মিডিয়াগুলো কি হতে পারে? টেলিফোন লাইন হতে পারে, যেটা হচ্ছে আগে বিটিসিএল এর লাইন ছিল, যেটা আমাদের বর্তমানে আসলে ইউজ হয় না। এরপরে কি হতে পারে? ওয়ান স্যাটেলাইটের মাধ্যমে হতে পারে, যেমন স্টারলিংক। এরপরে মাইক্রোওয়েভ হতে পারে। কিভাবে? মূলত মাইক্রোওয়েভটা আমরা কিভাবে দেখছি, ওই যে বিটিসিএলেরই একটা নেটওয়ার্ক আছে মাইক্রোওয়েভ নেটওয়ার্ক। অনেক সময় আমরা ওই যে গ্রামে যে সিমেন্ট নেটওয়ার্ক দেখি, এটা হচ্ছে মাইক্রোওয়েভ দিয়ে তারা ইমপ্লিমেন্ট করে থাকে। এরপর ফাইবার অপটিক্স নেটওয়ার্ক, যেটা বর্তমানে আইএসপিরা দিয়ে থাকে। এভাবে আমরা ওয়ানগুলো কি করতে পারি? সাজাতে পারি। এবং ওয়ানের ডিস্টেন্সটা আসলে কি? ওয়ানের ডিস্টেন্স হচ্ছে 100 মাইলের বেশি দূরত্ব পর্যন্ত
পাস করতে পারে। এই যে এই ডিসটেন্স, এগুলো তো ডিসটেন্স তো আসে, মানে ডিসটেন্স কি, ব্যাকের ডিসটেন্স কত, ল্যানের ডিসটেন্স কত, আমরা এক্স কিউ আর করতে হয়। এই ব্যাপারটা আপনি ম্যানেজ করে ফেলে সেভাবে আমাদের জ্ঞান যেটা আছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা বেশ কিছু 10 মিনিট থেকে অনেকবার এমসিকিউ পরীক্ষায় আসছে। কি বলেন আসে না এই কোশ্চেনটা, জ্ঞানের ডিসটেন্স কত? আচ্ছা, কারো হয়তো বা মাইক্রোফোনটা আনগুলো সেটিংটা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন হয়েছে। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা এই কোশ্চেনে কি আর কারো কোশ্চেন আছে বলেন, এই টপিকে কারো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া। আচ্ছা আমাদের মেবি হচ্ছে টাইম শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ 14 মিনিট আছে। ভাইয়া জুমে নিতে গেলে কি এরকম টাইম শিডিউল থাকতো? আচ্ছা এরপরে দেখেন, এরপরে হচ্ছে ল্যাব বলতে দুই প্রকার, এটা আমরা জানি, বেস ব্যান্ড আর ব্রডব্যান্ড। ল্যান হচ্ছে দুই প্রকার, একটা বেস ব্যান্ড এবং একটা হচ্ছে ব্রডব্যান্ড। বেস ব্যান্ডটা কি? বেস ব্যান্ড হচ্ছে মোডেম বা অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, সরাসরি ট্রান্সমিট করা যায়, অর্থাৎ পিসি টু পিসি যেটা, এটাকে বেস ব্যান্ড বলা হয়। অর্থাৎ ক্যাবলিং এর মাধ্যমে যেগুলো সেটাকে বেস ব্যান্ড বলা হয়। অর্থাৎ বেস ব্যান্ড বলতে বোঝাচ্ছি মূলত হচ্ছে ইন্টারনেটের বাইরে যে নেটওয়ার্কটা হয় ল্যানের, সেটাকে আমরা হচ্ছে বেস ব্যান্ড বলে থাকি। এটা হচ্ছে টোকেন পাসিং মেথড অনুযায়ী কাজ করে, ইথারনেট কেবলের মাধ্যমে কানেক্টেড থেকে থাকে। আর এর মাধ্যমে মূলত কি হয়, ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিট হয়ে থাকে, ডাটা বাইডিরেকশনালি ট্রান্সমিট করা যায়। অর্থাৎ পাশাপাশি আপনি দুইটা আপনার বন্ধুর পিসির সাথে যদি ল্যান করেন ইথারনেট কেবল দিয়ে, আপনার বন্ধুর পিসি থেকে আপনার পিসিতে ডাটা নিতে পারবেন, ঠিক একই সময় আপনার পিসি থেকে আপনার বন্ধুর পিসিতে ডাটা নিতে পারবেন। এই জন্য এটাকে বাই ডিরেকশনাল ডাটা ট্রান্সমিশন বলা হয়ে থাকে ল্যানকে। আর এখানে বেস ব্যান্ডের আর একটা এক্সাম্পল হচ্ছে এফডিএম, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ব্যবহৃত হয় না। আর এটা লো ডিস্টেন্সে ইউজ হয়ে থাকে এবং লো পাস চ্যানেল ব্যবহার করা হয়ে থাকে। তো এই যে দেখুন এখানে কতগুলো আমি ইম্পর্টেন্ট টপিক দিয়ে দিছি, এগুলো কিন্তু মূলত এমসিকিউ আসবে। এবং এগুলো কিন্তু আসলে এই যে টেলিকমিউনিকেশন পার্ট যেহেতু কম্বাইন আছে, সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন টেকনোলজিতে বা কোন নেটওয়ার্কে এফডিএম ব্যবহৃত হয় না, এরকম এমসিকিউ হতে পারে, অথবা শর্ট কোশ্চেন হতে পারে, ঠিক আছে, অথবা হচ্ছে লো পাস চ্যানেল ব্যবহার করা হয় কোন বেস ব্যান্ডে, 1 মার্ক বা 2 মার্কে দিয়ে থাকলো এরকম কোশ্চেন। এভাবে কিন্তু আসলে পিএসসি কোশ্চেন করে থাকে, মানে একদম ক্রিটিক্যাল যদি কোশ্চেন করে তাহলে এভাবে কোশ্চেন করবে। অথবা বলবে যে বেস ব্যান্ড এবং ব্রডব্যান্ডের মধ্যে পার্থক্য কি। ঠিক একইভাবে ব্রডব্যান্ডের যে টপিকটা দেখুন, ব্রডব্যান্ড কি বলতেছে, একাধিক সিগন্যাল একত্রে মাল্টিপ্লেক্স করে ট্রান্সমিট করে থাকে। তার মানে এখানে মাল্টিপ্লেক্স আর ব্যবসা আবার আসতেছে, এবং এটা অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিট করে। ব্রডব্যান্ডের ক্ষেত্রে অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিট করে কিভাবে বুঝলাম আমরা, এই যে অপটিক্যাল ফাইবার কেবলের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। দেখছেন এই সিগন্যাল ক্ষেত্রে ডিজিটাল এবং অ্যানালগ সিগন্যাল কিভাবে। বেস ব্যান্ডের ক্ষেত্রে কি বললাম, বেস ব্যান্ড হচ্ছে আপনার বন্ধুর সাথে বন্ধুর যে নেটওয়ার্ক, এটাকে বেস ব্যান্ড, এবং এটাতে অবশ্যই ডিজিটাল সিগন্যালই যায়, এর মধ্যে কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল যায় না। ঠিক একইভাবে ব্রডব্যান্ডের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, অপটিক্যাল কেবলের মাধ্যমে কি যায়, যে যদিও আলোক সিগন্যাল যায়, তাই না, লাইট যায়, বাট হচ্ছে লাইটটা কি এক সময় তো ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে লাইটে কনভার্ট হয়, তাই না। আর এটা হচ্ছে ইউনিডিরেকশনাল। আপনি দেখুন যে এইটা, এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই যে এফডিএম এখানে ব্যবহৃত হয়, অর্থাৎ ব্রডব্যান্ডের ক্ষেত্রে এফডিএম ব্যবহৃত হয়, বাট হচ্ছে বেসব্যান্ডের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। আর যেহেতু এটা হচ্ছে মাল্টিপ্লেক্স ইউজ হয়ে থাকে, মাল্টিপ্লেক্সার ইউজ হয়ে থাকে এবং অ্যানালগ সিগন্যাল, তাহলে অবশ্যই অনেক দূরে এটা ট্রান্সমিট করা যাবে, এটাই স্বাভাবিক। কারণ অ্যানালগ সিগন্যালে সিগন্যাল লস কম, এই জন্য কিন্তু খুব অনেক দূরে ট্রান্সমিট করা যাবে। এবং এটার ক্ষেত্রে বেস ব্যান্ড বা ব্যান্ড পাস চ্যানেল ব্যবহার করা হয়ে থাকে। সবাই কি বুঝতে পারছি? জি ভাই। এই যে এখান থেকে আপনারা পার্থক্যটা দেখে নেবেন একটু, হ্যাঁ, এই পার্থক্যটা এখান থেকে দেখে নেবেন। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যে ক্লাস করতেছেন আর কি, অনেক সময় যেগুলো ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ, এগুলো আপনার ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন, দেখে আজকের ক্লাসগুলো আপনারা নোট ডাউন করে রাখবেন, তাহলে দেখবেন যে খুব ভালো হবে আর কি, আশা করি। তো মোটামুটি হয়তো আর কয়েক মিনিট আছে আমার মনে হয়।
আজকে যেটা দেখলাম যে রেজিস্ট্রেশন করেছে প্লাস মানে 50+ রেজিস্ট্রেশন করছিল, বাট সর্বোচ্চ দেখলাম 7 জনের মতো জয়েন করছে। তো অ্যাকচুয়ালি আসলে ফ্রি ক্লাসের এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলা চলে আর কি। হ্যাঁ, তো তারপরেও আমি ইনশাল্লাহ কন্টিনিউ করবো। যদি আপনারা 5 জনও লাইভ থাকেন আমার সাথে, তাহলে আমি ইনশাল্লাহ 5 জনকে নিয়ে আমরা আগাবো। তো জি ভাইয়া, মানে এখন হচ্ছে আজকে মূলত হচ্ছে এই পর্যন্ত রাখতেছি, কিন্তু ফার্স্ট ক্লাস দিকে বেশি আর না বাড়াই। বাকি যে সময়টা আছে এই সময়টা আপনার সাথে ডিসকাস করি। সেটা হচ্ছে যে বর্তমানে যারা আছে হচ্ছে রাজীব মিল ভাই, কাইন্ডলি বলবেন যে যতটুকু হচ্ছে আমরা ডিসকাস করলাম, মানে ক্লাস কন্টিনিউ করা যাবে কিনা এইভাবে। জি ভাইয়া, অবশ্যই। আপনারা একটু কাইন্ডলি আপনাদের অপিনিয়ন বলেন, অন্তত আজকে ক্লাস নিয়ে অপিনিয়ন বলেন যে এই টপিকগুলো যদি আমি এভাবে কভার করি আপনারা উপকৃত হবেন কিনা, আর আমি কন্টিনিউ করব কিনা। আসলে ফ্রি চাইতে করতে থাকে জি ভাই, না স্যার, আশা করি একটু উপকার হবে যদি এটা নিয়মিত আপনি যেটা পরিকল্পনা করছেন শুনে যদি চালিয়ে যান, তাহলে আশা করি এটা আমাদের জন্য উপকার হবে। শাহজালাল হোসেন ভাই বলেন একটু। জি ভাইয়া, কন্টিনিউ করেন। অথবা আপনারা একটু পরামর্শ দেন যে আমি কোর্স কন্টেন্ট গুলো আরো কিভাবে সাজাতে পারি, আর একটু পরামর্শ দেন, যেটা আমি হয়তো নেক্সট ক্লাসে কাজে লাগাবো আর কি। আমরা যদি ভাইয়া স্লাইড গুলো যদি পেতে পারি। আমি স্লাইড ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো, বাট হচ্ছে ক্লাস শেষ হওয়ার আগে না, ক্লাস শেষ করার পরে আর কি। হ্যাঁ, কারণ স্লাইডটা আগে দিলে আমার আসলে ক্লাস করার প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি। যখন হচ্ছে ব্যবহারিক যে পার্টটা আছে এগুলো তো থিওরিটিক্যাল পার্ট, ব্যবহারিক পার্টে গিয়ে আমরা আশা করি যে অনেক কিছু আছে অজানা, যেগুলো আমরা আসলে খুব ভালোভাবে সাজ্জাদ হোসেন ভাই কাইন্ডলি বলেন। মানে ক্লাস চলাকালীন যদি আমি একটু বলতাম ভাই, যে ক্লাস চলাকালীন আমাদের আপনি সবকিছু কি আমাদের কমিউনিকেশনটা মেইলের মাধ্যমে হবে নাকি? না, আমি তো ওই যে মানে একটা আপনি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করছি অলরেডি। হ্যাঁ, আমি কিন্তু ওই যে চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিছি, দেখেন আপনারা চেক করে। আজকের এই যে মিটিং এর চ্যাট বক্সে আমি একটা লিংক দিছি, ওই গ্রুপে জয়েন করেন। আমি ওখানে হচ্ছে আমাদের কনভারসেশন গুলো বাকিগুলো আমি হচ্ছে শেয়ার করবো সবার সাথে। মানে আমরা যারা একটু পরে জয়েন করছি তারা হয়তো ওটা পাবো না ভাই, আরেকবার যদি দিয়ে দিতেন। আমি আচ্ছা দিয়ে দিচ্ছি। আমি আমার একটু চ্যাট বক্সটা সবাই দেখেন, চ্যাট বক্সে পেয়ে যাবেন। আমি দিয়ে দিচ্ছি। আর কেউ কিছু বলবেন একটু বলেন। শুনেন, আপনারা যদি একটু কনভারসেশন করেন, কথা বলেন, তাহলে আমি একটু ইন্সপায়ার হব আর কি। হ্যাঁ, না অবশ্যই ভাই। রেসপন্স না করেন তাহলে তো আসলে মানে হয় না। কি দরকার আছে ভাই বলেন, আমি না ভাই, ঠিক আছে ভাই, আমাদের থিওরিটিক্যাল যে বিষয়টা আপনি যেহেতু আমাদেরকে হিন্টস দিয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো। তবে আমাদের যদি ওই যে থিওরি না কি বলে প্র্যাকটিক্যাল যে বিষয়টা ব্যবহারিক, সেই বিষয়টা যদি একটু আমাদের বোর্ডে বা এরকম যদি কোনো অপশন থাকতো, বোর্ড বা খাতায় বা এরকম যদি অপশন থাকতো, তাহলে হয়তো বা বেটার হতো। আচ্ছা, আমি ওই যে গ্রাফিক্স ট্যাবলেটে যে লিখতেছি এই লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন? জি, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকঠাক দেখতে পাচ্ছি। জি আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি যদি ওইভাবে লিখি, লিখে যদি আমি ওই যে প্র্যাকটিক্যাল গুলো দেখাই, তাহলে কি হবে? হ্যাঁ, হবে, সমস্যা হবে না। আমার মনে হয় এটাই আপডেট আর কি। হ্যাঁ, অথবা আমাকে না হলে আমার কাছে যেহেতু আসলে অপশন নাই, আমার কাছে গ্রাফিক্স ট্যাবলেট আছে যেটা দিয়ে আমি আসলে লিখে দিতে পারবো। আর একটা অপশন হচ্ছে যে আমার মোবাইলের ক্যামেরা চালু করে আমি খাতায় লিখে বুঝে দিতে পারবো। না না, গ্রাফিক্স ট্যাবলেট থাকলে ভাইয়া তো মোর দেন এনাফ, এটা তো খুব ভালোভাবেই হ্যান্ডেল করা যাবে। দেখি আমি ইয়ে করি, শুনেন, আমি ভিডিওগুলো চেষ্টা করবো ইনশাল্লাহ হচ্ছে ভিডিওতে না স্লাইডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, বাট একটু আপনারা আমাদের সাথে একটু থাকেন আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে ধরেন এই স্লাইডগুলো তো অনেক কষ্ট করে তৈরি করা আর কি। আমি তো কথা দিচ্ছি যে ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। তখন হচ্ছে একটু তো আমাকে ইন্সপায়ার করতে হবে, তাই না? আপনারা একটু থাকেন। তবে হ্যাঁ, ফ্র্যাঙ্কলি বলবেন যদি কোনো ক্লাস বা কোনো টপিক যদি আপনার ভালো না লাগে বা বুঝতে যদি সমস্যা হয়, তাহলে রিপিটেড কোশ্চেন করবেন। হ্যাঁ, আমি চাইলে আপনারা আপনাদের দিতে অনেক কোশ্চেন করেন, এটা কিন্তু আমার খুবই এক্সপেকটেশন আর কি। যত
ওয়ালাইকুম স্যার। তাহলে নেক্সট ক্লাস তাহলে আমাদের গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, জি আগামী কালকে আমি হচ্ছে ওই গ্রুপে সবাই জয়েন হন, হ্যাঁ গ্রুপে জয়েন হন, আমি পেজেও শেয়ার করে দেবো আর কি, হ্যাঁ ওই গ্রুপটাতে। বাট হচ্ছে জি যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে আমি অ্যাক্সেস দিয়ে দেবো। জি, আমরা রিকোয়েস্ট পাঠাইছি অবশ্য। হ্যাঁ হ্যাঁ, আমি ইভেন হচ্ছে আমি মেইলেও সবাইকে মেইলেও আর কি আগামীকালকে লিঙ্কটা দিয়ে দেবো, হ্যাঁ। আর হচ্ছে জি জি ভাই আমি বলি সেটা হচ্ছে যে অনেক কিছু হয়তো বা মানে আমি যেহেতু প্রিপারেশনের অনেক বাইরে, কিন্তু আমার আসলে জবে ঢুকছি 4-5 বছর হলো, পড়াশোনা খুব বেশি ইয়ে নাই, বাট আমি চাইছিলাম যে হচ্ছে আমার যে হ্যান্ড নোটগুলো আছে বা আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করি। কারণ হচ্ছে আসলে জব প্রিপারেশনের ক্ষেত্রে বর্তমানে যেটা দেখা যায় যে আমরা সবাই আসলে পড়ি, কিন্তু কোনটা পড়া লাগবে এই জিনিসটা আমরা জানি না। এইটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আমি আসলে এই থিমটা কাজে লাগাচ্ছি, হ্যাঁ। জি, আমার না কিন্তু এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে ভাইয়া, যে আপনি একজন এক্সপিরিয়েন্স, আর সেটা যদি হ্যাঁ আপনার কাছ থেকে গাইডলাইন পাওয়া যায় তাহলে এটা মানে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল। হ্যাঁ, আপনারা একটু আমাকে এখন কোশ্চেন করে এখানে যদি ভাইয়া দুইজনও হয় তাও আশা করি যে এটা আপনার জন্য মানে আমাদের জন্য খুব ভালো ইয়া। না, ইনশাল্লাহ কয়েকটা ক্লাস করেন, দেখবেন যে ক্লাসের আগ্রহ বাড়বে আশা করি। কারণ হচ্ছে যে এই প্রথম দিকে তো একটু থিওরিটিক্যাল পার্ট থাকতেছে, তবে থিওরিটিক্যাল হলেও কিন্তু অনেক টপিক আমাদের অজানা, আমি মনে হয় আমার যতটুকু মনে হয় যে টপিকগুলো আপনারা আসলে এর আগে কভার করেন নাই। তো এই জন্য আসলে ক্লাসগুলো মিস দিয়ে না। আমি মনে করি যে যেভাবে আমি কোর্স কন্টেন্টটা সাজিয়েছি আপনাদের খুবই উপকার হবে, আমি এটা কনফিডেন্টলি বলতে পারি আর কি, হ্যাঁ। ভাইয়া তাহলে আমাদের ক্লাস গুলো কি রবি সোম আর বুধবার হবে? হ্যাঁ, রবি সোম আর বুধবার। রাইট টাইম 9টা? হ্যাঁ, রাইট টাইম 9টা আর কি, হ্যাঁ। আর হচ্ছে যদি রিপ্রেজেন্ট করে থাকি তাহলে আপনারা সরাসরি আমাকে একটু জানাবেন আর কি, সাথে সাথে, হ্যাঁ ইনস্ট্যান্ট আর কি। ওয়ালাইকুম স্যার। স্যার আমি হচ্ছে আমার এখানে কারেন্ট ছিল না, যার কারণে ঢুকতে পারিনি। তো আমি এই শেষে জয়েন করলাম। তো এই ক্লাসটা এখন কি আমি কোনোভাবে পেতে পারি বা আচ্ছা, পরে একটু দেখে নিতে পারি? সবাই সবাই একটু কাইন্ডলি বলেন, আমি কি প্রতিদিন কি ক্লাস শেষ করে আমি ক্লাসগুলো শেয়ার করবো সবার সাথে, বলেন তো? হ্যাঁ স্যার, এটা ভালো হবে। শেয়ার করলে ভালো হবে, যেহেতু আমরাই থাকতেছি আর কি। যে টপিকটা হয়তো এখানে আরেকবার দেখলে বেশি ক্লিয়ার হয় আর কি। আচ্ছা, আর একটা বিষয় হলো যে আপনারা আমার পেজে একটু ফলো দিয়ে রাখেন সবাই, কারণ আমি অনেক কিছু পেজে শেয়ার করবো আর কি, হ্যাঁ। আর আমি প্রফেশনাল হচ্ছে আমি পেজ এবং ইউটিউব চ্যানেলটা চালাই আর কি। আপনারা যারা পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে নাই আর কি, তারা থাকবেন আশা করি। আমি দেখি ওখানে কিছু কিছু জিনিস শেয়ার করবো, ওখান থেকে কিছু নিয়ে নেবেন এবং আমাদের পার্সোনাল গ্রুপে কিছু জিনিস শেয়ার করবেন যেগুলো অন্য কোনো জায়গায় পাবলিকলি আপনারা পাবেন না আর কি, হ্যাঁ। জি জি আর প্রত্যেক ক্লাসের মাঝে মাঝে অনেকে হয়তো ভাববেন যে তাহলে শেয়ার করলে তো সব পেয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো মূলত হচ্ছে অনেক কিছু আমি এই যে চ্যাট বক্সে আমি কিছু কিছু জিনিস শেয়ার করবো যেগুলো ভিডিওতে থাকবে না, বা পরে আমি শেয়ার করবো। যেমন হচ্ছে আপনার সামনে অনেক সময় ফুল মিনিংগুলো থাকে, কিছু লজিক্যাল কোশ্চেনগুলো থাকে যেগুলো আমি পিকচার যেগুলো আছে সেগুলো আমি আসলে চ্যাট বক্সে শেয়ার করবো, হ্যাঁ। তো টাইম প্রায় শেষের দিকে আর কি, আর কারো কোনো কোশ্চেন বা জানার কিছু থাকলে একটু কাইন্ডলি বলেন, আমরা শেষ করবো ইনশাল্লাহ আজকে। স্যার আজকে ক্লাসে কোন টপিক নিয়ে পড়ানো হলো? এটা তো আমি শেষে ঢুকলাম তো। আজকে আসলে হচ্ছে নেটওয়ার্ক কম্পিউটারের উপর ক্লাস করানো হলো। এখন স্যার আমি ক্লাসটা কি দেখতে পাবো কোথাও বা পাবো কোথাও? আমি তো কারেন্ট। আপনারা আমার হচ্ছে ফেসবুক পেজ যেটা আছে এটাতে ইউটিউব চ্যানেল থেকে আমি শেয়ার করতেছি, দেখতে পাবেন। হ্যাঁ জি স্যার, জি তাহলে ভালো হয় স্যার। আর সবাই ইনশাল্লাহ এক্সাক্ট টাইমে জয়েন করবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, পড়াশোনা করেন সবাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।